আচ্ছা, সিপিএম এর কোনো কথা বলার কোনো মুখ আছে? যে সিপিএম এত বড় বড় কথা বলার পরও এবারও শূন্য, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। বাম জমানা চূড়ান্ত অপশাসন, দুর্নীতি, গণহত্যা, গণধর্ষণ মানুষ বলেননি, সেই সিপিএম বড় বড় কথা বলবে। এই হকার ইস্যুতে দেখুন, অপারেশন সানশাইনটা ভুলে গেলেন। মাঝরাত্রে বিনা নোটিশে হাতিবাগান থেকে গড়িয়াহাট বুলডোজারের তাণ্ডব, সেগুলো সব ভুলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা মানবিক মুখ নিয়ে সিস্টেমে আনতে চাইছেন। হকার উচ্ছেদ শব্দটা এখানে প্রযোজ্য নয়। সিপিএম যেটা করেছিল, সিপিএম এর নেতারাই বসিয়েছিল, সিপিএম এর নেতারা টাকা তুলতো, সিপিএম আবার তাদেরকে তাদের গোষ্ঠীবাজিতে ওই অপারেশন সানশাইনের নামে তাদেরকে তুলে দিয়েছিল। হাজার হাজার লাখ লাখ পরিবার ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে ছিলেন। তা এখন যেটা হচ্ছে, তা এখন হকার উচ্ছেদ বলা ঠিক নয়, হকার সিস্টেমটা যাতে লাগাম ছাড়া ভাবে জায়গা দখল না করে, ফুটপাতে মানুষও হাঁটাচলা করতে পারেন, পথ নিরাপত্তা থাকে, সৌন্দর্যায়ন থাকে, তাই একটা বিধিনিষেধের মধ্যে আনা। আর সংখ্যা তো ক্রমশ বেড়ে গেলে তো একটা অচলাবস্থা তৈরি হবে। তাই বিকল্প জায়গা মুখ্যমন্ত্রী একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, একটা বাস্তবোচিত মানসিকতা দিয়ে একটা তৈরি করে দিচ্ছেন। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের কথা বলার কোনো মুখ আছে? এই বিজেপি নেতারা কোথায় থাকেন যখন কিছুদিন আগে স্টেশনে রেল হকার উচ্ছেদ করলো চূড়ান্ত অমানবিক ভাবে, পুরোপুরি লেটেল বাহিনীকে নামিয়ে দিয়ে হকার উচ্ছেদ করলো স্টেশনে, খবরের কাগজ বিক্রেতাদের পর্যন্ত মেরে তাড়ানো হয়েছিল। তো তখন এই বিজেপি নেতারা কোথায় ছিলেন? তখন হকারদের জন্য দরদ মনে ছিল না? হকার একটা সিস্টেমের মধ্যে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে পথচারীদের জন্য ফুটপাত থাকে, আবার হকার ভাইদেরও ব্যবসা হয়, হকার ভাইদেরও কেনাকাটা চলে, আবার পথ নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সৌন্দর্যায়ন বিঘ্নিত না হয়, দরকার হলে হকার ভাইদের বিকল্প কি ব্যবস্থা করে দেয়া যায়। ব্যাপারটা তো সংখ্যা ক্রমশ বাড়ছে, সিস্টেমে আনার চেষ্টা হচ্ছে। রেলে যখন শুধু লাঠি চালিয়ে হকারদের মেরে তাড়ালো, তখন এই বিরোধী দলনেতা বা শঙ্কর ঘোষ বা এরা তো কোথায় ছিলেন? তখন তো খুঁজে পাওয়া যায়নি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের প্রতি মমত্ব দেখিয়ে হকার সমস্যাটাকে একটা বাস্তবোচিত রেখাচিত্রে আনতে চাইছেন। ফলে সাধারণ মানুষ সবাই বুঝছেন মূল উদ্দেশ্যটা কি। আজকে এই হকার উচ্ছেদ নিয়ে একটি জনস্বার্থ মামলাও হয়েছে। অমৃতা সিনহা, একটু ইন্টারাক্ট করছি, অমৃতা সিনহার কাছে হয়নি জনস্বার্থ মামলা, প্রধান বিচারপতি বেঞ্চে হয়। অমৃতা সিনহা রেফার করেছেন প্রধান বিচারপতিকে যে আপনারা ওখানে গিয়ে মামলা করুন। মানে এই যে গোটা বিষয়টা আদালত পর্যন্ত গড়াচ্ছে বা হকারের মতো ইস্যু। দেখুন, এই বিষয়টা যদি কেউ আদালতে যাওয়ার ইচ্ছে থাকে তো আদালতে যেতেই পারেন, এটা নিয়ে তো কোনো বক্তব্য নয়। সব ব্যাপারে আদালত নানা মন্তব্য দিচ্ছেন, হকারেরই বা বাদ থাকে কেন? নিশ্চিতভাবে তারাও বলতে পারেন। কিন্তু হকার সমস্যাটা যে ক্রমশ বাড়ছিল এবং সংখ্যা বাড়ছে, পথচারীর সংখ্যাও বাড়ছে, হকারের সংখ্যাও বাড়ছে, রাস্তা তো আর সেই অনুপাতে অতটা করে বাড়া সম্ভব নয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কোথাও একটা ডিমার্কেশন লাইন টানতে চাইছেন, একটা সীমারেখা টানতে চাইছেন, যে এই অংশটুকু শুধু হকাররা, বাকিটা পথচারীদের জন্য। এর সঙ্গে সৌন্দর্যায়ন থেকে আরম্ভ করে পথ নিরাপত্তা অনেক কিছু সম্পর্ক আছে। তো এর পরেও যদি কেউ কোথাও আদালতে যেতে চান, যাবেন। রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মানবিক মুখ এবং বাস্তবোচিত ফর্মুলায় এই গোটা জিনিসটাকে একটা সিস্টেমের মধ্যে রাখার চেষ্টা করছে। নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে আজও জটিলতা অব্যাহত, এবং দেখা গেল আম্বেদকর মূর্তির সামনে তারা অবস্থানে বসে রয়েছেন। এবং এই দুই বিধায়কের শপথ নিয়ে অত্যন্ত অন্যায় কাজ করছেন রাজ্যপাল, অনৈতিক কাজ করছেন রাজ্যপাল। দুটি কেন্দ্রের মানুষ তৃণমূলের প্রার্থীদের ভোট দিয়েছেন বিধানসভায় যাওয়ার জন্য, সেখানে রাজভবনের মাঝখানে মাতব্বরি দেখার জন্য কেউ দেয়নি। আমরা তো লোকসভা দেখলাম, লোকসভায়
যখন নরেন্দ্র মোদী এমপি হিসাবে, নট প্রাইম মিনিস্টার হিসেবে, সেটা অন্য, এমপি হিসেবে যখন ওথ নিচ্ছেন, প্রোটেম স্পিকার ওথ নেওয়াচ্ছেন, তাহলে এখানেও উপনির্বাচনে জিতে আসা যে দুই বিধায়ক, তাদেরকে স্পিকার বা তারা ওথ নেওয়াবেন। এর মধ্যে নতুন কি আছে? এই জায়গাটাকে ডিস্টার্ব করার জন্য, একটা কমপ্লিকেটেড করে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির লোকের মতো আচরণ করছেন রাজ্যপাল, যেন তৃণমূলের দুজন জিতে এসেছে এটা যেমন বিজেপির সহ্য হয়নি, ওনারও সহ্য হয়নি, সেই জন্য উনি একটা এই ধরনের জটিলতা তৈরি করে দিল্লি পালিয়ে গেলেন। কিন্তু যে যারা এলাকা দিয়ে ভোট দিয়েছেন কি দেননি পরের কথা, যারা শংসাপত্র নিতে যাবেন তারা তো গত কয়েক মাস ধরে ভুগছেন সেই জায়গাতে। আমরা বলছি তো, এটাতে পুরোদস্তুর এই যে দুই কেন্দ্রের উপনির্বাচনে বিধায়ক জিতে এসছেন, সেই দুই নির্বাচনী কেন্দ্রের মানুষের রায়কে উপেক্ষা করছেন, অপমান করছেন এই রাজ্যপাল। বিধায়কের নানা ধরনের কাজ থাকে, সেই পরিষেবাগুলো থেকে ওই কেন্দ্রগুলোকে বঞ্চিত করছেন এই রাজ্যপাল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। যেহেতু দুটি আসনই তৃণমূল জিতে গেছে, গায়ের জ্বালা, বিজেপির গায়ের জ্বালাটা রাজ্যপাল এই কমপ্লিকেটেড করে দিয়ে, এই শপথ গ্রহণটাকে অনিশ্চিত করে দিয়ে, বিলম্বিত করে দিয়ে, রাজ্যপাল যেন একটা জনগণের রায় যে বিধানসভায় যাবে তৃণমূলের বিধায়করা, তার উল্টো কাজ করাচ্ছেন, যে রাজভবন বাধা দিচ্ছে যাতে এলাকার মানুষরা যে তৃণমূলকে জিতিয়েছেন সেটা যেন রাজ্যপাল তার সহ্য হয়নি। যত দেরি করানো যায়, যত জটিল করা যায়, সেই গায়ের ঝাল বিজেপির হয়ে মেটাচ্ছে এই রাজ্যপাল। রহিম শেখ, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার, তিনি রাস্তায় ওপেনলি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন। দেখুন, বিজেপি যেহেতু গোহারা হেরেছে, তারা নানা ধরনের ছুতো ইত্যাদি এসব করে থাকে। বিজেপি যখনই কোনো টুইট করে, কিছুদিন পর দেখা যায় সেটা কোনো অন্য রাজ্যের বা অন্য দেশের সিনেমার অ্যাকশন সিন থেকে নেয়া, মারামারি, এগুলো সব অতীতে বহুবার ধরা পড়েছে। এখন কোনো ভিডিও সেটা সত্যি না মিথ্যা, যে ব্যক্তি ঘুরছিল তার হাতে কি, সে অমুক, সে সত্যি কি না, এগুলো না দেখে একটা ভিডিও দিয়ে বা একটা ছবি দেখিয়ে দুম করে বলে দেয়। আমার মনে হয় যদি ওনার এত ভিডিওর প্রেম জেগে থাকে, তাহলে ওই সন্দেশখালির যে ভিডিওটা, যে ব্যক্তি বিজেপির নেতা গঙ্গাধর কয়াল, এত সুন্দর ভিডিও ছিল, সেটা ওনারা মন দিয়ে দেখুন, ওটা টুইট করুন, ভালো তো। এরকম জনগণ থেকে একদম পুরো বিচ্ছিন্ন হওয়ার পর এইসব ধরনের একটা মিথ্যা বাতাবরণ তৈরি করার জন্য যদি এই ধরনের কিছু করে থাকেন, সে তাদের ব্যাপার। আজকে কাউন্সিলরদের প্রতিও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, বেআইনি কোনো নির্মাণ দেখলে এই বিষয়ে পুলিশকেও সতর্ক হতে বলেছেন। মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া মনোভাব নিয়েছেন। তিনি হকার সমস্যাটা যেমন মানবিক দিক থেকে, অর্থাৎ হকার উচ্ছেদ নয়, উচ্ছেদ শব্দটা ঠিক নয়, হকার সিস্টেমটাকে এমনভাবে রাখা যাতে পথচারী এবং বাকিদেরও সমস্যা না হয়। এবং এই জমি শুধু হকার নয়, সরকারি জমি বেদখল বা তাই নিয়ে যদি কোনো অন্যায় কাজ হয়ে থাকে, যারা যারা এই অন্যায় কাজগুলো করবেন, যুক্ত থাকবেন, তাদের ক্ষেত্রে কড়াভাবে রাজ্য সরকার ব্যবস্থা নেবেন, সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। এই ধরনের ঘোষণা অতীতে কখনো কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা দেখতে পাইনি। এই ধরনের সমস্যা এ তো নতুন নয়, এ তো সব রাজ্যে আছে, অন্য জায়গায় আছে, আমাদেরও অতীতে ছিল। কিন্তু এই যে মানবিক মুখ নিয়ে বলা এবং প্রশাসনের যারা উপর দিকে দল মত নির্বিশেষে প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেই পারেন এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এটা হয়। যে হাইকোর্ট রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীকে ধর্নায় বসার অনুমতি দিয়েছে, রবিবার দিয়েছে, উনি আবার এই রোববার হবে না বলে পরের রোববার আলাদা করে চাইছেন। দেখুন, রোববার ছুটির দিন বহু পরিবার বেরোন, কেউ চিড়িয়াখানা দেখতে যান, কেউ জাদুঘর দেখতে যান, ফলে এরকম একটা মেজাজ থাকে। তো সেই সময় যদি অন্য কোনো রাস্তাঘাটে কেউ বসে টসে থাকে এবং রাজ্য সরকারের যদি আপত্তি না থাকে, তাহলে রবিবার কিছু লোক চিড়িয়াখানা যান, কিছু লোক জাদুঘরে যান, কিছু লোক তারামণ্ডলে যান, কিছু লোক বাজারহাটে গঙ্গার ধারে বেড়াতে বেরোন। সেরকম কিছু জিনিস যদি কেউ সেরকম একটা ছুটির দিনে যদি 4-5 জন কোথাও বসে থাকে, তো বসে থাকবে। একটা খবর পাওয়া যাচ্ছে যে বিজেপির
এই যে 24-এর নির্বাচনে তাদের যে টার্গেট, সেই টার্গেটের কাছাকাছি পৌঁছাতে না পারার জন্য একাধিক জেলার সভাপতি বদল হবে এবং 300-রও বেশি মন্ডল সভাপতি তাদের চেঞ্জ করা হবে। এবং এটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। বিজেপি যে জনবিচ্ছিন্ন, বিজেপির যে সংগঠন নেই, বিজেপি যে গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, বিজেপির যে অনেকগুলি গোষ্ঠী এবং হারার পর এরা বলছে ওরা দায়ী, ওরা বলছে এরা দায়ী, এটা মানে একটা তাসের ঘরের মতো ভেঙে পড়ার পরিস্থিতিতে রয়েছে। ফলে ওদের মধ্যে সমীক্ষা, তারা কি অভ্যন্তরীণ রিপোর্ট দিলেন, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা কোনো গুরুত্বও দিতে চাই না। বিজেপিটা 2-3 রকম 4 রকম ভাগে ভাগ হয়ে গেছে এবং বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন, এটাই শেষ কথা। এখন কি মনে হচ্ছে পুরন্দা এই রেজাল্টের পরে শীর্ষ নেতৃত্ব বঙ্গ বিজেপি, যারা প্রথম দিকে ছিলেন, যারা রিপ্রেজেন্ট করছিলেন, যারা 35-এর টার্গেট দিয়েছিলেন, তারা তাদের ব্যর্থতার দায় ইস্যুতলার কর্মীদের ওপর পেনিট্রেট করে দিতে চাইছে? বিজেপির নেতৃত্ব তো ব্যর্থ। রাজ্য নেতারা যারা সব বড় বড় পদে ছিলেন, যারা ভোটের আগে কত বড় বড় কথা বলতেন, তারা তো ব্যর্থ। তারা মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ, তারা দলকে সফল করতে ব্যর্থ, সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থ, বুথে এজেন্ট দিতে ব্যর্থ, ভোটারকে প্রভাবিত করতে ব্যর্থ। তাদের নেতৃত্বটা নিয়ে তো বিশ্বাসযোগ্যতার অভাব তো তাদের দলের মধ্যেই আছে। এখন সেই যে পরাজয়ের যে কলঙ্কটা, ব্যর্থতাটা, সেইটা এখন কিভাবে নিজেদের ঘাড় থেকে নামাবেন, তাই এই সব মানে কর্মীদের বোকা বানাতে, কখনো এ ধর্নায়, ও ওখানে, ওর ওই নাটক, এখানে সমীক্ষা, এখানে রিপোর্ট, এইসব নাটক হচ্ছে। আর মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে বলছে মেয়েদা বিল্ডিংকে বন্ধ রয়েছে, প্রচুর জীবনদায়ী ওষুধ নষ্ট হবে এবং একটা ক্রাইসিস তৈরি হবে যদি তাড়াতাড়ি না হয়। ওগুলো নিশ্চয়ই প্রশাসন, মানে যদি যেখানে জেনুইন প্রবলেম আছে, কনসার্ন প্রশাসনের যারা আছেন তারা দেখবেন। বলছে যেহেতু 21শে জুলাই পোস্টার রিলিজ করে দেওয়া হলো, এবার জমায়েতে ডাক দেওয়া হচ্ছে, এবারে কি প্রিন্ট কিছু 21শে জুলাই কি ঘিরে থাকবে? 21শে জুলাই শহীদ তর্পণ। 1993 সালের 21শে জুলাই যেভাবে কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী, যখন নো আইডেন্টিটি কার্ড, নো ভোট, আজকে যে এত মানুষের হাতে সচিত্র পরিচয়পত্র সবার কাছে, এটার মূল কাণ্ডারি যিনি, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনকার আন্দোলনে গুলি চালিয়ে তাণ্ডব করে 13 জন রাজনৈতিক সহকর্মীকে হত্যা করেছিল এই রাজ্য সরকার, তখনকার সিপিএমের সরকার। তারপর থেকে প্রত্যেক বছর 21শে জুলাই শহীদ তর্পণ হয় এবং যুগে 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 সময়ের চালচিত্রে এক একটা সন্ধিক্ষণ আসে, এক এক ধরনের রাজনৈতিক প্রেক্ষিত তৈরি হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তাতে দলের দিক নির্দেশ করেন, বাংলার রাজনীতি বা ভারতবর্ষের রাজনীতির দিক নির্দেশ করেন। এবারও 21শে জুলাই ঐতিহাসিক সমাবেশ হবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করে দিয়েছে।